বাংলাদেশের এমপি খুন হয়েছেন ভারতে, এর নেপথ্যে কারা? ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ। এই নিয়েই বিস্তারিত আলাপ করব বার্তাপক্ষ থেকে। বার্তাপক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগত। আসলে মোটামুটি সকালবেলা থেকেই তো আমরা দর্শকদের, পাঠকদেরকে আনোয়ারুল আজিম খুন হবার যে বিষয়টি সেটি জানিয়ে আসছি। সেই নিয়েই আপনার কাছে এখন পর্যন্ত আসলে কি কি তথ্য এলো, সবশেষ আমরা কি জানলাম, এসব নিয়ে আজকে একটু বিস্তারিত আলাপ করতে চাই। শুরুতেই আমি যেটি জানতে চাইবো যে মানে ইতিমধ্যেই আমরা কিছু বেসিক ইনফরমেশন তো জেনে গিয়েছি। উনি চিকিৎসার কাজে গিয়েছিলেন, বন্ধুর বাড়িতে উঠলেন, তারপর বেরোলেন, এরপরে আর তিনি ফেরত আসেনি। এরপরে তার বন্ধু সাধারণ ডায়েরি করে। তো মানে মার্ডারটা আসলে হলো কিভাবে? মানে আমরা তো এখান থেকে জানতে পারছি যে তিনি চিকিৎসার কাজে গিয়েছিলেন এবং তারপরে দীর্ঘদিন তিনি নিখোঁজ, এবং তারপর খবর পাওয়া গেল যে এটি ফ্ল্যাটে তাকে পাওয়া গেছে। সেই লাশ মিলল কি মিলল না সেটা নিয়েও এখন আমরা কিছু জানতে পারলাম না। তো মানে আসলে হলো কিভাবে, মানে রহস্যটা কি? নিকিতা, আমরা যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি যে 12ই মে তিনি হচ্ছে বাংলাদেশ থেকে তিনি সড়ক পথে গেদে যে বর্ডারটা আছে সেই সীমান্ত দিয়ে তিনি হচ্ছে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। এটি হচ্ছে আমাদের কাছে প্রাথমিক তথ্য, এবং এই তথ্যের পরে আমরা কিন্তু তার নিখোঁজের বিষয়টি সামনে আসে 16 তারিখে আসার পরে 18 তারিখে এই ঘটনায় প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে একটি জিডি হয়। এবং আমরা কিন্তু গতকাল থেকেই বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম, আমাদের বাংলাদেশের পুলিশের সোর্স এবং হচ্ছে যে কলকাতার যারা পুলিশ আছেন তাদের সোর্স, এই সোর্সগুলো থেকে কিন্তু আমরা খবর পাচ্ছিলাম যে আনোয়ারুল আজিম আর নেই, অথবা আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই ধরনের তথ্যগুলো আমাদের কাছে গতকাল থেকে এসেছিল। বাট আমরা এই তথ্যগুলোকে আমরা যাচাই বাছাই করছিলাম যে তার খুনটা আসলে কিভাবে হলো, আসলে এটা কোন পর্যায়ে গিয়ে হলো, কেন হলো, এই তথ্যগুলো নিয়ে আমরা কাজ করছিলাম। কিন্তু গতকালকে থেকে আসলে সেই অর্থে কেউ মুখ খুলছিলেন না যে তার যে খুনটি হয়েছে, সেই অর্থে গতকাল পর্যন্ত আমরা সেই তথ্যটি যেহেতু অফিসিয়ালি কেউ বলছিলেন না, সে কারণে আমরা সেটা নিয়ে করতে পারিনি। তবে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে এই মার্ডারটি যখন তিনি 12 তারিখে গেলেন, 12 তারিখে গিয়ে সেখানে তিনি, তার একজন বন্ধু আছেন গোপাল বিশ্বাস নামে, এবং গোপাল বিশ্বাসের বাসায় তিনি ছিলেন, সেই বাসাটিতে তিনি উঠেছেন। এবং ওঠার পরে তিনি গোপাল বিশ্বাসকে বলে গেলেন যে আমি চিকিৎসার জন্য আমি একজন আমার ডক্টরের কাছে যাব, আমি ডক্টর দেখিয়ে আমি ফিরে আসবো, সেই কথা বলে তিনি গোপাল বিশ্বাসের বাসা থেকে গেলেন। এটি 12 তারিখের যে যখন বাসায় উঠলেন তার পরের ঘটনা। কিন্তু 13 তারিখ থেকেই কিন্তু আদতে তিনি আর কোনোভাবেই গোপাল বিশ্বাসের সাথে কানেক্টেড ছিলেন না। এর মধ্যে যোগাযোগটি হয়েছে তার ফোন থেকে কিছু টেক্সট, কিছু কল, সেগুলো গিয়েছে যে আমাকে কল করো না, হ্যাঁ আমাকে কল করো না, আমি এখানে ভিভিআইপিদের সঙ্গে আছি, আমি ব্যস্ততার মধ্যে আছি, আমি দিল্লি যাচ্ছি, এই ধরনের অনেকগুলো কথা, অনেকগুলো আলোচনা আমরা শুনেছি। কিন্তু তার মানে হচ্ছে যে কার্যত 12 তারিখের পর থেকেই তিনি আসলে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এটি হচ্ছে মূল ঘটনা। কিন্তু আমরা এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি যে 13 তারিখেই মূলত হচ্ছে তিনি খুন হন, এবং এখন কথা হচ্ছে সেই খুনটি কোথায় হলেন। আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো পাচ্ছি যে গোপাল বিশ্বাসের বাসা থেকে গিয়ে তিনি অন্য একটি বাসায় ছিলেন এবং সেই বাসাতেই তিনি খুন হয়েছেন। আমাদের বাংলাদেশের পুলিশের সোর্স, বাংলাদেশের গোয়েন্দাদের সোর্স, এবং হচ্ছে যে যারা ওপারের যারা আছেন ভারতের, তাদের যে সোর্স, সেই সোর্স থেকে এই তথ্যগুলো আমরা এখন পর্যন্ত পাচ্ছি। আর আমরা এই হত্যাকাণ্ড কেন, আমরা সেটি নিয়েও আমরা আসলে কাজ করছিলাম। আমরা পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি গতকালকে রাত 10টায় আমার কথা হয়েছে যিনি আনোয়ারুল আজিম তার মেয়ে ডরিনের সঙ্গে আমার কথা হয়েছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা জানতে পারছিলেন না যে এই ঘটনাগুলো আসলে আসলে কি তিনি খুন হয়েছিল কিনা, বা এই ধরনের কোনো তথ্যই তারা জানতে পারছিলেন না। আমরা দুটি নাম পেয়েছিলাম, সেই দুটি নাম নিয়েও আমরা তার মেয়েকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি এই দুটি নামের কাউকে চেনেন কিনা। তা সে কিন্তু বলছে যে আমি এই নামের কাউকে আমি চিনতে পারছি না। তো এই কারণে একটা জট, এই যে একটা রহস্য তৈরি হয়েছে যে কেন তিনি সেখানে আসলে গেলেন, কিভাবে গেলেন, এই একটা জট এখানে তৈরি হয়েছে। তো পরিবারের পক্ষ থেকে আসলে
আজকেও আমরা ছিলাম, আমরা তো সারাদিনই সকাল থেকে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আজকেও গতকালকের পর থেকে। তো আজকেও কিন্তু লাশটি কিন্তু উদ্ধার নিয়েও লাশটি কিন্তু সে উদ্ধার হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, আমরাও লিখেছি যে লাশটি উদ্ধার হয়নি, লাশটি উদ্ধারের কথা যেটি বলা হয়েছে। আমরা যখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি যে যিনি অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, তিনিও আমাদেরকে জানিয়েছেন, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি এই প্রশ্নটি এড়িয়ে গেছেন। এবং তখন আমরা সংশ্লিষ্ট যে বিভাগ ডিবি তাদের কাছেও আমরা জানতে চেয়েছি যে লাশটি উদ্ধার হয়েছে কিনা। তারা আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানিয়েছেন, লাশটি উদ্ধার হয়নি। এখন কথা হচ্ছে যে এই লাশটি উদ্ধার কেন হয়নি, এটা একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই মানে যেহেতু আসছে। আমরা ইতিমধ্যে এই খবরটি পেয়ে গেছি যে তিনি খুন হয়েছে এবং সেই ফ্ল্যাটটিতে খুন হয়েছেন, কিন্তু তার লাশ পাওয়া যায়, লাশ পাওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে যে খুন যদি হয়ে থাকেন, খুনের তো কতগুলো ধরন থাকতে পারে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে, তাকে গুলি করা হতে পারে, তাকে জবাই করা হতে পারে, তার গলা কাটা হতে পারে, এই ধরনের অনেকগুলো ঘটনাই ঘটতে পারে। বাট সেটি কিভাবে খুন হয়েছেন সেই তথ্যটিকে কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে যেটি আমরা নিশ্চিত হয়েছি, মানে আমরা শুনছি বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি, বাংলাদেশের পুলিশের সোর্স, কলকাতার পুলিশের সোর্স থেকে আমাদের প্রতিনিধিরা যেভাবে আমাদেরকে জানাচ্ছেন যে এই খুনটি মূলত করার পরে হয়তো লাশটিকে গুম করার, লাশটিকে সরানোর একটা প্রক্রিয়া হয়তো ছিল। সে কারণেই আসলে এই লাশটি সর্বশেষ কার হাতে গিয়েছে, কোন পর্যায়ে আছে, কোথায় ফেলা হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবে এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। তো এইটার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে কি তথ্য দেন। এবং আমরা কিন্তু জানতে চেয়েছিলাম যে ভারতের সাথে আমাদের যোগাযোগটা কিভাবে হচ্ছে বা আমাদের সাথে এই যোগাযোগের জায়গাটা কোথায়। তো আমাদের যেটা ডিবি পুলিশ আমাদেরকে জানিয়েছে যে ভারতের সাথে তারা প্রতিনিয়তই যোগাযোগ করছে। বাংলাদেশের অংশ থেকে যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলো ভারতের পুলিশকে জানানো হচ্ছে, ভারতের পুলিশ তারা যে তথ্যগুলো পাচ্ছে সেটা বাংলাদেশের পুলিশকে জানাচ্ছে। এভাবে একটা সমন্বয়ের মাধ্যমে, যেমন দুইজনকে গ্রেফতারের কথা আমরা শুনেছি, এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু অনেক কিছু তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যগুলো নিয়েও পুলিশ কাজ করছে। এবং এই কাজ করার এই পর্যায়ে এসে কিন্তু তারা এটা নিশ্চিত হয়েছে যে তিনি খুন হয়েছেন। সবশেষে যেটি জানতে চাইবো যে নেপথ্যে আসলে কারা। এখন পর্যন্ত আমি শুরুতে দর্শকদের বলেছি যে আমরা যেগুলো আপডেট আপনার কাছে এসে সেগুলো নিয়ে আজকে একটু আমরা আলাপ করবার চেষ্টা করছি। এর পরবর্তী আপডেটগুলো নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। কিন্তু নেপথ্যে কারা, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন যে এর সাথে আসলে ভারতের কেউ জড়িত নয়, বাংলাদেশের কেউই হয়তো বা জড়িত। তো এই নিয়ে আসলে সবশেষ আপনার কাছে কি দেখুন, নেপথ্যে কারা সেটি নিয়ে সিদ্ধান্তে আসার মতো সময় এবং সিদ্ধান্তে এখনো কেউ আসতে পারেনি। তবে আমরা অনেকগুলো জায়গায়, অনেকগুলো আলোচনা থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি, দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে। প্রথম প্রশ্ন হলো যে তিনি কেন, যেহেতু তিনি সংসদ ভবন এলাকা থেকে তিনি ভারতে গিয়েছেন এবং তিনি সেখানে কেন সেখানে বিমান পথ ব্যবহার না করে তিনি কেন সড়ক পথ ব্যবহার করলেন, এটা একটি বড় প্রশ্ন। তাকে কি কেউ নিয়ে গেছে নাকি তিনিই গেছেন, এইটাও একটা বড় প্রশ্নের জায়গা কিন্তু আছে যে তাকে কি আসলে ভারতে কেন তিনি গেলেন এবং এই সময় তিনি কিভাবে গেলেন, যাওয়ার পরে বাসায় উঠলেন এবং ওঠার পর থেকে বন্ধুর বাসা থেকে যে আরেকটি বাসায় গেলেন সেখানে তিনি কেন গেলেন, এই প্রশ্নগুলো কিন্তু সবার মধ্যেই আছে এবং সবাই আসলে এই জায়গায় এখনো কোনো সিদ্ধান্তের জায়গায় কেউ আসতে পারেননি যে আসলে কেন তাকে নেওয়া হলো। তবে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যগুলো আছে যে হয়তো এর পেছনে, যেহেতু আমরা ইতিমধ্যেই আমাদের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে বাংলাদেশের অপরাধীরাই এর সঙ্গে জড়িত। এর মানে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের অপরাধীরা জড়িত, তার মানে হয়তো এর পেছনে, এই হত্যাকাণ্ডের পেছনে হয় পরিকল্পনায় অথবা বাস্তবায়নে, এই দুইটা জায়গার একটা জায়গাতে নিশ্চিতভাবে তারা বলছেন যে এই জায়গায় বাংলাদেশের কেউ ছিলেন। এখন কথা হচ্ছে যে যারা ছিলেন তাদের সাথে তার কোন জায়গাটা নিয়ে আসলে বিরোধ তৈরি হয়েছে, আমরা এটিও কিন্তু জানতে চেয়েছিলাম এবং আমরা গোয়েন্দা পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে
পারিবারিক এবং আর্থিক অথবা তিনি যে এলাকায়, যেহেতু তিনি 3বারের সংসদ সদস্য ছিলেন, খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে কারো বিরোধ থাকতে পারে। এই প্রত্যেকটা জায়গায় আসলে তারা নিয়ে কাজ করছেন যে বিরোধের জায়গাটা কিভাবে তৈরি হয়েছে। তো এই জায়গাটি যখন জিজ্ঞাসাবাদ আরো অনেক দূর এগোবে এবং হচ্ছে যে যারা এই দুইজনের বাইরেও যারা আছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, যখন তাদের বিষয়ে কোনো একটি পরিষ্কার বার্তা তারা পাবেন এবং যখন তাদেরকেও আইনের আওতায় আনা যাবে, তখন হয়তো এই রহস্যের জট তখন খুলবে নিশ্চয়ই তাই। অর্থাৎ আমরা বলতে পারি যে দুই দেশেই বা এপারে এবং ওপারে দুই দেশেই কিন্তু তদন্ত চলছে, এবং সেখানে তারা সার্বক্ষণিক তথ্যের আদান প্রদান হচ্ছে। মাহমুদুল ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই বিষয়টি নিয়ে সামনে আপনি যেটি বললেন যে প্রশ্নগুলো এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর যখন মিলবে তখন নিশ্চয়ই আপনার সাথে আবার বসে পুরো বিষয়টি, পুরো ঘটনাটি আমরা আবার বিশ্লেষণ করতে পারবো। দর্শক, আমরা শেষ করছি আজকে। আমার সাথে আছেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। আমরা এমপি আনোয়ারুল খুনের ব্যাপারে এখন পর্যন্ত, আমরা যে সময়টিতে এই আয়োজনটি রেকর্ড করছি, এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আমরা পেয়েছি সেই তথ্যগুলো নিয়েই আমরা আলাপ করবার চেষ্টা করলাম। আপনারা কি ভাবছেন আমাদের জানতে পারেন কমেন্ট সেকশনে, এবং এর পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আরও যত আপডেটেড তথ্য আমরা পাবো সেসব কিন্তু আপনারা আমাদের অনলাইনে প্রথম আলো ফেসবুক পেজে এবং ইউটিউবে পেয়ে যাবেন। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে, আলোর পথে।